আর আমি আব্দুর রহমান। আমি বর্তমানে কুয়েতে কর্মরত আছি। এটি প্রায় 1300 বেডের প্লাস হসপিটাল। তো মেডিকেল ওয়ার্ডে আমি কাজ করি। আমি ডিপ্লোমা সম্পন্ন করেছিলাম, যেটা হচ্ছে 2016-তে জহুরুল ইসলাম নার্সিং কলেজ থেকে। বলা চলে যে আমি একজন বাংলাদেশি একজন ডিপ্লোমা নার্স আরএন। আর আমি ব্যাচেলর ভর্তি হয়েছিলাম, তারপরে সেটি সম্পন্ন করা হয়নি। এর মাঝখানে আমাকে কুয়েত চলে আসতে হয়েছে আর কি। তো কুয়েত থেকে কেন আপনি মনস্থির করলেন যে আপনি ইউএসএ আর্মি হবেন? আচ্ছা, শুরুতে হচ্ছে আমি একটা কথা বলতে চাই যে কুয়েতে আছি, এইটা মনে হয় ইউএস আরএন হওয়ার জন্য মানে সবচেয়ে বড় একটা ইনফ্লুয়েন্স। প্রথম কথা হচ্ছে, আমি যদি ফার্দার কথা একটা বলি, যে কোন একটা পোস্টে আপনি বলছিলেন যে আপনারা মিডল ইস্ট কে ট্রানজিট হিসেবে ব্যবহার করেন। আপনি কোন একটা পোস্টে কোন এক সময় হয়তো 1 বছর আগে বলছিলেন যে মিডল ইস্ট কে আপনারা ট্রানজিট হিসেবে ব্যবহার করতে পারেন। আমরা সাধারণত দেখি, আমরা কিন্তু ভারতের নার্স, ইন্ডিয়ান নার্সদের সাথে কাজ করি এখানে। যেটা আমরা যদি টপ র্যাঙ্কিং হিসেব করি ওয়ার্ল্ডে, যাদের আমরা কেরালা নার্স যাদেরকে আমরা বলি, ওদের সাথে কাজ করি। আমরা এখানে ফিলিপিনো নার্সদের সাথে কাজ করি। আমি সিনিয়র স্টাফ নার্স এবং আমার কর্মস্থল হচ্ছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হসপিটাল, কিশোরগঞ্জ। আমরা এখানে আরব নার্সদের সাথেও কাজ করি। তো আমরা বাংলাদেশে তেমন একটা এই যে সচরাচর ফেয়ারওয়েল যেটাকে বলে, যে আমার সহকর্মী আমার কলিগ সে আরেকটা দেশে যাচ্ছে, এরকম ফেয়ারওয়েল কিন্তু আমরা খুব কমই দিই আমার সহকর্মীকে। এইখানে কাজ করতে যে আমি শুরুতে যেটা দেখলাম, আমি যখন আসছি শুরুতেই, তখন থেকে আমার কত সংখ্যক সহকর্মীকে যে আমি ফেয়ারওয়েল দিছি অন্যান্য দেশে যাওয়ার জন্য। মানে এখান থেকে কেউ যাচ্ছে নিউজিল্যান্ড, কেউ যাচ্ছে ইউএসএ তে, কেউ যাচ্ছে ইউকে তে, কেউ যাচ্ছে আয়ারল্যান্ডে। তো আমি কত সংখ্যক নার্সকে যে আমার সহকর্মীকে ফেয়ারওয়েল দিছি, এটা কাউন্ট করা যাবে না। মানে আমার ওয়ার্ড থেকেই, মেডিকেল সার্জিক্যাল ওয়ার্ড থেকে আমি ফেয়ারওয়েল দিছি। এরপরে আমার একটা চিন্তা হলো যে আমরা ন্যাশনালিটি দিক থেকে যে বাংলাদেশিরা আছি, আমরা কি করবো তাহলে, আমাদের করার উপায় কি? তখন আমার একটা চিন্তা হলো যে না, আমাকে তো কিছু একটা করতে হবে, আমাকে কিছু একটা করতে হবে। ইন দা মিন টাইমে আমি নোমান ভাইয়ের সাধারণত যে আচ্ছা এই জিনিসটা শেষ করি, যে তখন আসলে আমার একটা মনে হলো যে আমাদেরকেও কিছু একটা করা উচিত। তো আমরা দেখলাম যে এখান থেকে আমাদের সহকর্মীরা কেউ যাচ্ছে, আমি যেটা বললাম যে বিভিন্ন দেশে তারা যাচ্ছে, তাদের মধ্যে এই ধরনের একটা টেন্ডেন্সি আছে যে তারা মিডিল ইস্টকে রুট হিসাবে, একটা ট্রানজিট হিসাবে ইউজ করে, তারপরে এখানকার এক্সপিরিয়েন্সটাকে তারা বহির্বিশ্বে এটাকে ইউজ করে, মানে আরো ডেভেলপ কান্ট্রি গুলোতে তারা ইউজ করে। এবং আমি যতটুকু জানি যে জিসিসি যে কান্ট্রি গুলো আছে, ওদের এক্সপিরিয়েন্সটাকে যে ইউএসএ তে খুব অনেক বেশি একটা ভ্যালু দেয়, যতটুকু আমি এখন পর্যন্ত জানতে পারছি। যে কারণ এখান থেকে যতগুলো নার্স ওখানে ওরা ইম্পোর্ট করে, তাদের যে অ্যাডাপ্টেশন যে প্রক্রিয়াটা, ওরা দেখে যে না, তারা খুব ইজিলি ইউএসএ তে এসে অ্যাডজাস্ট হতে পারতেছে। যে ওয়ার্ক এনভায়রনমেন্ট আছে, তারপর হচ্ছে স্ট্রেস আছে, বিশেষ করে স্ট্রেস যে ব্যাপারটা, এটা খুব ইজিলি মানে এখানকার নার্সরা নিতে পারবে। এই হচ্ছে আমার ইউএসএ তে বা ইউএস আরএন হওয়ার যে একটা টেন্ডেন্সি ছিল, এখান থেকে আসলে গ্রো করছে আর কি, যে আমিও তাহলে কিছু একটা করি। অন্যান্য নার্সরা ন্যাশনালিটি যারা করতে পারে, তাহলে আমিও একটা কিছু করে দেখাই। এই আর কি, এখান থেকে শুরু হয়েছে। আচ্ছা, আপনি তো বললেন যে আপনার সহকর্মীরা কেউ আয়ারল্যান্ডে যাচ্ছে, কেউ নিউজিল্যান্ডে যাচ্ছে, কেউ জি। ইংল্যান্ডে যাচ্ছে, কেউ অস্ট্রেলিয়াতে, কেউ আমেরিকাতে। আপনি কেন ইউএসএ কে চুজ করলেন না? কেন অন্য দেশগুলোকে চুজ করলেন না? আচ্ছা, অন্য দেশগুলোতে চুজ না করার একটা উপায় হচ্ছে, প্রথমত আমি বেসিক্যালি যেটা এখন জানতে পারছি, যে এখন না, আমি যখন এমপ্লয়িজ প্রিপারেশন শুরু করতে চাইছিলাম, তখনই আমার এনভায়রনমেন্টের আশেপাশে, আমি যেখানে বর্তমানে অবস্থান করতেছি, বেশ কয়েকজন যারা কয়েকজন আপনি চিনবেন হয়তো, একজন অলরেডি ইউএসএ তে আছে, আমাদের কুয়েত থেকে গেছে। ওনারা তখন এমপ্লয়িজ প্রিপারেশন নেওয়া শুরু করতেছিল। প্লাস হচ্ছে ইউকের যে এন্ট্রিটাও তখন কিছুটা রেস্ট্রিক্টেড ছিল। আমার প্রথম ইচ্ছা ছিল যে আমি, ইউকে তে এখনো রেস্ট্রিক্টেড আছে। হ্যাঁ, এখনো রেস্ট্রিক্টেড আছে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে আপনার আমাদের যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। আমার মনে হয় যে ইউকে এবং আয়ারল্যান্ডে আপনার ইংলিশ স্কোরে হয়তো বা 7 লাগবে, ওভারঅল 7 প্লাস স্পিকিং ও 7, এরকম একটা কিছু একটা লাগবে। আরেকটা বিষয় হচ্ছে আপনার, বিশেষ করে এনক্লেক্স এর দিকে মুভ করার একটা প্রথম বিষয় হচ্ছে, আমি কোনো একদিন আমি খুব অবসর ছিলাম, হঠাৎ করে ফেসবুক স্ক্রল করতেছিলাম। তো এই মুহূর্তে হচ্ছে আমি নোমান ভাইয়ের যে 2F এবং 3F ফর্ম গুলোর যে একটা ভিডিও, এই ভিডিওটা আমার চোখের সামনে আসছে। আসার পরে আমি এই ভিডিওটা স্কিপ করতে পারি নাই কোনোভাবেই। আমি এটা দেখছি পুরোটাই, হয়তো 25-30 মিনিটের একটা ভিডিও ছিল। তখন আমি চিন্তা করলাম, আচ্ছা আচ্ছা, প্রসেসটা তো খুবই দারুণ। এবং এনটিসিবিডি তখনই আমার চোখের সামনে প্রথম দিন আমি দেখতে পাচ্ছি যে এনটিসিবিডি নামে কোন একটা পেজ। তখন আপনাদের পেজের রিচ মনে হয় 1K বা এরকম একটা কিছু ছিল, যেটা আমি এখন দেখলাম হয়তো 34K বা এরকম কিছু, এরকম মনে হয় আপনাদের ফলোয়ার্স আছে। তো 1K এর মতো আপনারা শুরু ইনিশিয়ালি শুরু করছেন। আমার কাছে ভিডিওটা খুবই ভালো লাগছে, যে না, ওনারা তো খুবই ভালো একটা ইনিশিয়েটিভ তৈরি করছে, যে এনটিসিবিডি চাচ্ছে যে আমরা কিছু একটা করি। তখন আমি ইন্টেনশন নিলাম যে আমি দেখি চেষ্টা করে, যে আমিও দেখি চেষ্টা করি যে পারি কিনা কিছু একটা। তখন আমি এই ফর্মটা আমি সাথে সাথেই ডাউনলোড করে আমি
ওই দিনই আমি ফিল আপ করা শুরু করে দিলাম। নোমান ভাই ভিডিওটা বারবার পজ দিতাম, আবার স্টার্ট করতাম, পজ দিতাম, স্টার্ট করতাম, এইভাবে আমি ফর্মটা ফিল আপ করে ফেলছি। কিন্তু এরপরে কি করতে হবে, কোথায় যেতে হবে, আমি কিছুই জানতাম না। এরপরে আমি যখন বাংলাদেশে গেলাম, এটা 2024 সালে কথা বলতেছি, 2024 সালে আমি যখন বাংলাদেশ নার্সিং কাউন্সিলে এলাম, তখন দেখলাম যে খুব বেশি একটা ফর্ম 3-4টা মনে হয় হাতে, মানে এনটিসিবিটির হাতে এরকম কাজ, কুয়েত লিফের কাজ ওরা করতেছে, খুব বেশি না 2024 সালের শুরুর দিকে। তখন আমাকে অনেকে বলতেছে যে এই এনক্লেক্সের দিকে যাইতেছো, তুমি চিন্তা ভাবনা করে যাও, এখানে তো মানে হয়তো বা তোমার লস হবে, টাকা পয়সা অনেক কিছু। তখন আমি চিন্তা করলাম না, আমি সঠিক রাস্তাতে যেতেছি, আমি ভালোর দিকে যেতেছি। কিন্তু এখন সেই প্রতিফলনটা এই 2026 আসলে এই প্রতিফলনটা সবাই দেখতে পারতেছে যে না, এখন আমি বুঝতে পারতেছি যে আমি যে চিন্তাটা করছিলাম এটা আসলে খুব রাইট এন্ড সঠিক ডিসিশনটা ছিল আমার লাইফের জন্য। অনেকে প্রশ্ন কিন্তু করে যে এনক্লেস পাস করে ইউএসএ যাওয়া যায় না, সেই ক্ষেত্রে আপনি মানে রাজ সাক্ষী বলা চলে, কারণ আপনার কলিগ সে নিজে এনক্লেস পাস করে ইউএসএ চলে গেছে কাজ করতেছে। এই বিষয়ে আপনার বক্তব্য কি? আচ্ছা, আমি ওই ইদানিং একটা রিভলিউশন, যা পরিবর্তন যেটা আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমি 2024 যেহেতু আমি মাঝামাঝি সময় আমি প্রিপারেশন শুরু করছিলাম নিজে, তখন আমি এই যে বেশ কয়েকটা যে রিক্রুটিং এজেন্সি আছে ওদেরকে আমি এমনিতেই নক দিতাম। বেশ কিছু এজেন্সি থেকে ওরা বলতো উই নিড বিএসএন, তারপর হচ্ছে এই ধরনের অনেক এজেন্সি তখনও বলতো যে বাংলাদেশি ন্যাশনালিটি আমরা এই মুহূর্তে নিচ্ছি না, এই ধরনের প্ল্যান পাইতাম। আমি যখন এনক্লেস পাস করলাম এই ফেব্রুয়ারি মাসে, মানে এখন মাত্র 10-12 দিন হইলো আমি এনক্লেস পাস করলাম, 5 তারিখে আমার এনক্লেস পরীক্ষা দিছি। আমি তো ডিপ্লোমা নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি করা। আমি এখন ইউএসআরএন, আমি এখন যতগুলো এজেন্সিকেই মানে টেক্সট করতেছি, জাস্ট অ্যাপ্লাই করি নাই একটা তো এখনো পর্যন্ত, টেক্সট করতেছি জাস্ট, ওরা আমাকে বলতেছে সেন্ড ইউর সিভি, এই ধরনের রিপ্লাই আমার কাছে আসতেছে। মানে এখন তারা আমাকে রিক্রুট করতে ইচ্ছুক, ঠিক আছে। অর্থাৎ আমি এখানে কোনো ব্যারিয়ারই দেখি না যে বাংলাদেশ থেকে যদি কোনো ডিপ্লোমা নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি করা কোনো স্টুডেন্টও সে জাস্ট বাংলাদেশ থেকে জাস্ট ডিপ্লোমা শেষ করলো, আর ক্লিনিক্যালি তার জাস্ট 1 ইয়ার এক্সপিরিয়েন্স যদি থাকে এবং সে যদি ইউএসআরএন পাস করা থাকে, সে ইউএসএ যেতে আমার মনে হয় না কোনো 1% আর কোনো তার বাধা আছে বলে আমার মনে হয় না। কি যে জাস্ট তাকে যেটা করতে হবে, জাস্ট ধৈর্য সহকারে যে ভিসা প্রসেসিং, যে কনসুলার যে প্রসেসিংটা, এই সময়টা যেটা সেটা শুধু তার ওয়েট করতে হবে ভিসা, এতটুকু। আপনি এনক্লেক্স এর প্রিপারেশন স্টার্ট করলেন, কি রিসোর্স ফলো করছেন আপনি এই টোটাল জার্নিতে? আমি আমার এনক্লেক্স টোটাল রিসোর্স যদি বলতে হয়, আমি শুরু করছিলাম সান্ডার্স বই দিয়ে, সান্ডার্স কম্প্রিহেনসিভ রিভিউ যে বই দিয়ে। তারপরে যেটা ট্রুলি সেটা হচ্ছে আমি যখন আপনাদের সাথে কোচিং এ অ্যাড হই, এনটিসিবিটি ব্যাচ 5 এ যখন আমি প্রথম জয়েন করি, এরপরে আপনাদের শীট, আপনাদের যে হ্যান্ড নোট, এই হ্যান্ড নোট পড়া শুরু করছি। এবং বলতে গেলে যেটা সত্যি সেটা হচ্ছে পরীক্ষার আগের দিন রাত পর্যন্ত এই হ্যান্ড নোটই আমার সাথে ছিল। আর একটা স্পেশালি যেটা বলতে হয়, আপনাদের যে দুটা বই আপনি যে পোস্টটা করছেন, যে আপনাদের বই 1 বই 2, বিশেষ করে আমার যেদিন ফ্লাইট ছিল ওই ফ্লাইটের দিন নোমান ভাই আমাকে বই 2, যেটা আপনাদের হলমার্ক বুক, সেটা আমাকে উনি দিছে। আমি পুরো ফ্লাইটে বসে এই বইটা একবার শেষ করছি আমার ফোনে, পুরো ফ্লাইটে বসে একবার 35 পেজের এই বইটা আমি শেষ করছি। তখন আমার যে কনফিডেন্স লেভেল, পরীক্ষার হলে ঢোকার আগে কনফিডেন্স লেভেলটা আমার যে এরকম ছিল যে দ্বিগুণ হয়ে গেছে। সবচেয়ে বড় কথা এটা, আমার মনে হয়েছে যে আমি এট এ গ্ল্যান্স সবকিছু একবার দেখতে পারছি। আর একটা বিষয় হচ্ছে আপনাদের যে ক্লাস আমি পরীক্ষার আগে আপনাদের সেগুলো আমার তেমন বারবার পড়তেও হয় না, জাস্ট ক্লাসটা অন করছি, শীটটা সামনে রাখছি, নোটগুলো সামনে রাখছি, জাস্ট পাতা উল্টাইছি, আপনাদের রেকর্ড গুলো আমি শুনছি। আমার জন্য এটাই এনাফ হয়েছে। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে, সেটা আমি শুরুর দিকে আমি অনেক বেশি পাজল করতাম। আমার মনে হতো যে ওই রিসোর্স মনে হয় খুবই ভালো, ওই রিসোর্স মনে হয় খুবই ভালো, এগুলো করতাম। তারপরে আমি যখন আপনাদের নোট পড়া শুরু করলাম, এবং আমি এখন আপনাদের হ্যান্ড নোট পড়ার পর শুরু থেকে আমি যেটা বলতে পারি যে কোয়ালিটি মেনটেন করে যদি আপনি যে কোনো একটা রিসোর্সের মধ্যে লেগে থাকেন, তাহলে এটাই এনাফ। এবং এনটিসিবিটির শীট গুলো এনটিএস এর জন্য প্রিপারেশন নিতে চাই যারা, তারা যদি ফলো করে, দিস ইজ এনাফ আই থিংক। পরীক্ষা যাওয়ার আগ মুহূর্তে আপনার অনুভূতি কেমন ছিল? সত্যি কথা বলতে, আপনারা আমাকে যেভাবে রেডি করছেন, আপনারা দুজন বিশেষ করে আমাকে যেভাবে রেডি করছেন, আমি পরিশ্রম করছি এটা সত্যি। আপনারা আমাকে যেভাবে রেডি করছেন, আমি খুব বেশি কনফিডেন্ট ছিলাম। আমাকে অনেকে বলছে যে অনেক বেশি কনফিডেন্স কিন্তু ভালো না,
কিন্তু আমি খুব বেশি কনফিডেন্স ছিলাম। আমি আমার কাছে মনে হয়েছে যে আমি পরীক্ষা অ্যাটেন্ড করলে আপনি আমাকে আরো নভেম্বরে আমাকে বলছেন যে আপনি পরীক্ষা এখন বসলে এখনই পাস করবেন, লেট করেন। তো আমি তখন আমার একটু কনফিডেন্স কম ছিল। আমি কথাটা সেম বারবার রিমাইন্ড করতাম যে আপনি পরীক্ষায় বসলেই পাস করবেন, লেট করেন না। এই বিষয়টা বা পরীক্ষায় যাওয়ার আগে আমি খুব বেশি কনফিডেন্ট ছিলাম যে আমি মনে হয় পরীক্ষায় বসলেই পাস করব। এরকম কনফিডেন্সটা আমার মধ্যে গ্রো করছে। আর আরেকটা বিষয় হচ্ছে যেটা আপনাদের যে আপনার যে টেস্ট গুলো নেন, আমি অন এভারেজে আমি যদি কাউন্ট করে থাকি তাহলে 3000 প্লাস কোশ্চেন ব্যাংক খুব সম্ভবত অ্যান্টিসিপিটিতে আছে। আমার কাছে বারবার এটা মনে হয়েছে যে আমি তো 3000 প্লাস কোয়েশ্চেন্স আমার 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 এমটিসিবিডি ইয়ে থেকে আমি প্র্যাকটিস করছি, প্লাস লাস্টের দিকে আমি সাবস্ক্রিপশন নিছি, আমি প্র্যাকটিস করছি। তো এত প্র্যাকটিস করার পরে তো আসলে পরীক্ষা খারাপ হওয়ার কোনো রিজন থাকতে পারে না। আর যে পরিমাণ গাইডলাইন আপনারা দিচ্ছেন, যে পরিমাণ স্ট্রিক্ট ফরওয়ার্ড গাইডলাইন আপনারা দিচ্ছেন, এবং আপনাদের একটা গুড সাইন হচ্ছে আপনারা টাইম খুব মানে স্ট্রিক্টলি মেনটেন করেন। এইটা মানে এইটা, এই টাইম মানে এই টাইম, এটা আপনাদের একটা ভালো দিক। এবং এনক্লেক্স পাস করতে গেলে যেটা দরকার সাধারণত যে সময়ানুবর্তী থাকা এবং পড়াশোনার মধ্যে লেগে থাকা, এইটা আপনারা খুব ভালো করে করেন, টেক কেয়ারটা খুব করেন ভালো করে। যে কারণে আমি স্পেশালি আপনাদের এই টেক কেয়ারের কারণে সেভাবে গড়ে উঠতে পারছিলাম এবং আমি কনফিডেন্টলি আমি সেন্টারে যেতে পারছিলাম। এইটা হচ্ছে আমার আনসার। আচ্ছা, আপনার পরীক্ষার মানে মেইন পরীক্ষা কি কি টপিক থেকে প্রশ্ন আসছে? আমার পরীক্ষা আসলে শুরু হয়েছে আপনার চাইল্ড হেলথ থেকে শুরু হয়েছে। আপনার যে কগনিটিভ ডেভেলপমেন্টাল যে থিওরি আছে ওইটা দিয়ে শুরু হয়েছে, চাইল্ড হেলথ দিয়ে শুরু হইলো। তারপরে মাঝখানে শুরুর দিকে আমার অ্যাডাল্ট হেলথ থেকে কোশ্চেন ছিল বেশি। তারপরে আপনার আমার কেস স্টাডি ছিল 5টা, টোটাল ওভারঅল 85 কোশ্চেনে আমার ক্লোজ হয়েছে পরীক্ষা। আমার এর মধ্যে কেস স্টাডি ছিল 5টা। আনফরচুনেটলি মেন্টাল হেলথ থেকে আমি কোনো কোশ্চেনই পাই নাই, স্ট্যান্ডার্ডও পাই নাই, সাটোও পাই নাই, কেস স্টাডিও পাই নাই। তো এর মধ্যে আপনার আমার অস্টিওপোরোসিস থেকে একটা কেস স্টাডি ছিল, তারপর হচ্ছে আপনার হাইড্রোসেফালাস থেকে একটা কেস স্টাডি ছিল, তারপর হচ্ছে আপনার অ্যাডাল্টস থেকে একটা কেস স্টাডি ছিল, কিন্তু এই মোটা আমার মনে নাই। আচ্ছা, টোটাল আমি 5টা কেস স্টাডি পাইছি। মানে আমি নেক্সট ক্লিক করি প্রায়োরিটি কোশ্চেন, তখন আমি বুঝতে পারছিলাম যে আমার 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 এক্সাম মেবি 85 এ ক্লোজ হতে যাচ্ছে। আমি 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 ডেফিনেটলি তখন বুঝতে পারছিলাম। আর যখন 78-80 এর মধ্যে চলে গেছে তখন আমি মোটামুটি 100% কনফার্ম হয়ে গেছি যে আমার আমার এক্সাম 85 এ ক্লোজ হয়ে যাবে। আমি 100% কনফার্ম ছিলাম। এমনকি আপনি বিলিভ করবেন না যে 85 কোশ্চেনে যখন চলে আসছে তখন আমি ধরে নিছি দিস ইজ মাই লাস্ট কোশ্চেন। আমি এতটাই কনফিডেন্ট ছিলাম পুরো পরীক্ষায়। এবং আমি 85 নম্বর কোশ্চেন ছিল আমার সাটা। আমি এখানে যে ট্রিক্সটা করছি সেটা হচ্ছে 85 কোশ্চেনে আমার সাটা আসছে, কিন্তু আমি সবগুলো আনসার জানি না। আমি জাস্ট একটা আনসার আমি কনফার্ম ছিলাম। তখন আমি চিন্তা করতেছি আমি কনফার্মটা যদি দেখাই, কনফার্মটাতে যদি আমি ক্লিক করি তাহলে হয়তো আমার 85 এ ক্লোজ হবে। আর যদি আমি এই কোশ্চেনটা একটু ভুলও করি সম্ভবত আমার পরীক্ষা এক্সটেন্ড হইতে পারে। তখন আমি যেটা কনফার্ম ছিলাম ওইটাই দিছি। আমার কম্পিউটার মানে আলহামদুলিল্লাহ ক্লোজ হয়ে গেছে। কুয়েতে আমরা জানি যে ডিউটির প্রেশারটা অনেকটাই বেশি বাংলাদেশের তুলনায়। কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতেন পড়াশোনার জন্য? আসলে টাইম ম্যানেজমেন্ট কুয়েত থেকে আমার জন্য অনেক বেশি কঠিন হয়ে গেছিল। কুয়েত থেকে টাইম ম্যানেজমেন্ট করা। আমার ডিউটি আপনাদের মতো 8 আওয়ার্স। এখন চিন্তা করবেন যে ডিউটি তো আমাদের সমানই। আমার জার্নি আসা যাওয়া আরো 1-2 আওয়ার্স, টোটাল 10 আওয়ার্স। আমার 24 আওয়ার্স এর মধ্যে এখানে 10 আওয়ার্স শেষ। এবং এত বেশি পরিশ্রম এখানে, আপনি এসে আপনাকে বডি রিকভার করার জন্য আরো 3 আওয়ার্স এর মধ্যে আপনাকে এখানে রেস্ট নিতে হবে। এরপরে দেখা গেছে আপনার হচ্ছে বাকি সময়টা আমি ঘুম এবং প্রিপারেশন নিতাম। আমি অনেক বেশি পরিশ্রম করছি। আপনাদের যতদিন তো আপনাদের ছিল, কোচিং এর সাথে অ্যাডজাস্টেড ছিলাম, ততদিন তো আমার প্রচন্ড পরিশ্রম করতে হয়েছে। আরেকটা বিষয় যে অন্যান্য এনক্লেক্স ভাষাদের মতো আমি সেটা বলতে চাই, ওদের সাথে একই তাল মিলে আমি বলতে চাই যে পরিশ্রম কখনোই বেমানি করবেন আপনার সাথে, তবে আপনাকে সঠিক ওয়েতে এবং আপনার কোয়ালিটেটিভ পড়াশোনা করতে হবে। কোয়ালিটেটিভলি পড়াশোনা করলে আপনি আসলে আপনি গেইনার হবেন। যেমন নোমান ভাই একটা কথা বলতো যে কেউ যদি 2000 কোশ্চেনও সলভ করে, অনেকে আছে 1000 কোশ্চেন সলভ করে যে এন্ট্রান্স পাস করতেছে, অনেকে আছে হাজার কোশ্চেন সলভ করেও পাস করতেছে না। সো আপনাকে এটা গেইন করে নিতে হবে যে আপনি কোয়ালিটি মেনটেন করতেছেন কিনা। ওইদিকে ইয়ে করে লাভ নাই আসলে। তো
সর্বোপরি কুয়েত থেকে পড়াশোনা করা, টাইম ম্যানেজমেন্ট করা আমার জন্য খুব বেশি কঠিন ছিল, এবং আমি আলহামদুলিল্লাহ এখন সাকসেসফুল। 5 hours অ্যাটলিস্ট পার ডে তাকে পড়াশোনা করতেই হবে, অ্যাটলিস্ট 5 to 6 hours তাকে পড়াশোনা করতেই হবে। এবং আমি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনাদের সাথে যেদিন আমি কোচিং অ্যাটাচ হই, এরপর থেকে আমি মনে হয় বেসিক্যালি 2টা ঈদ আর হচ্ছে আমার পারিবারিক কারণে হয়তো 2-3 দিন, সব মিলাই মানে আমি 6 দিন আমি আমাকে রেস্ট দিছি। 6 দিন, 1 বছরের মধ্যে আমি 6 দিন আমাকে রেস্ট দিছি। এর বাইরে মনে হয় না আমি আমাকে কোনোদিন আমি ইচ্ছাকৃতভাবে আমি রেস্ট দিছি যে আজকে আমার রেস্ট দিই। তবে আমি মাসে একটা দিন আমি রেস্ট রাখতাম, যেটা হচ্ছে আমি ওই দিন হচ্ছে কোনো পড়াশোনা ছাড়া।